নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের তোমাদের কার্যক্ষমতা এবং শক্তি এই যে অধ্যায়টি, এই অধ্যায়ের আজকে 3 নাম্বার পার্ট নিয়ে আমি আলোচনা করব। এর আগে তোমাদের কার্যক্ষমতা এবং শক্তি এই অধ্যায়ের পার্ট 1 এর একটি ক্লাস আমি আপলোড করেছি এবং পার্ট 2 এর আরেকটি ক্লাস আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে পার্ট 1 এর এবং পার্ট 2 এর এই দুটো ক্লাস একটু দেখবা। কারণ এই দুটো ক্লাস যদি তোমরা ক্যাপচার করতে পারো তাহলে আজকে যে 3 নাম্বার পার্টের আমি ক্লাসটা শুরু করব তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ওকে, দেখো পার্ট 1 এর ক্লাসে আমি কার্য নিয়ে আলোচনা করেছি এবং কার্যের উপর ডিপেন্ড করে যে ধরনের টপিকস বা যে ধরনের কোশ্চেনগুলি অ্যাকচুয়ালি এক্সামে আসে তার প্রত্যেকটি বিষয়ে আমি আলোচনা করেছি। যদি দেখো তাহলে বুঝতে পারবে। এবং পার্ট 2 তে আমি ক্ষমতা এবং শক্তি নিয়ে সেখানে আলোচনা করেছি এবং পার্ট নাম্বার 2 তে আমি আরেকটি কথা বলেছি যে তোমাদের এনার্জি বা শক্তির সব থেকে ভাইটাল একটি পার্ট, একটি গুরুত্বপূর্ণ টপিকস, যে টপিকস আজকের এই 3 নাম্বার পার্টে আমি আলোচনা করব। আর আজকে এই 3 নাম্বার পার্টে আলোচনা করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে আমার ক্লাসগুলি দেখছো তারা অবশ্যই এখনো পর্যন্ত যারা আমার প্রোফাইলটিকে ফলো করনি তারা একটু ফলো করে পাশে থাকবে। এবং সর্বশেষে ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। এবং তোমাদের যাদের যেখানে সমস্যা আছে আমাকে সমস্যাগুলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, দেখো আমরা 2 নাম্বার পার্টে যেহেতু ক্ষমতা এবং শক্তি নিয়ে আলোচনা করেছি, জেনেছি শক্তি যে এই যে এনার্জি, এই এনার্জির বিভিন্ন ধরনের সোর্স আছে, বিভিন্ন ধরনের উৎস আছে। ওকে, শক্তির রূপান্তর আছে। তোমরা যদি তোমাদের টেক্সট বুকটা বের করো তাহলে দেখবা যে ওখানে শক্তির বিভিন্ন ধরনের রূপ নিয়ে আলোচনা করা আছে বা কিছু লাইন সেখানে লেখা আছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, শক্তির উৎস এবং শক্তির যে রূপান্তরের যে কিছু কয়েকটা লাইন আছে 1 থেকে 1.5 পেজ পর্যন্ত, এই পেজ গুলি তোমরা একটু রিডিং দিয়ে যাবে, একদম রিডিং শুধু পড়ে যাবে গল্পের মতো। যদি পড়ো আই থিঙ্ক আমার থেকে বেটার এবং আমার থেকে বেশি তোমরা সেখানে জানবে। কারণ প্রত্যেকটি লাইন যদি তোমরা রিভাইজ দাও, একটু রিডিং পড়ো, তাহলে প্রত্যেকটা বিষয় তোমরা জানতে পারবে। ওকে, তো তোমাদের কাছে এতটুকু আমার রিকোয়েস্ট যে তোমরা এই পার্টগুলো একটু রিডিং পড়বে। দেখো শক্তির বিভিন্ন ধরনের উৎস আছে। পারমাণবিক শক্তি হতে পারে, সৌরশক্তি হতে পারে, জোয়ার ভাটার শক্তি হতে পারে, বায়ু শক্তি হতে পারে, বৈদ্যুতিক শক্তি হতে পারে। বিভিন্ন ধরনের শক্তির উৎস আছে, তাই না? যেমন আমরা যদি একটা উদাহরণ হিসাবে একটু ভাবি, এই যে একটা ইলেকট্রিক বাল্ব বা বৈদ্যুতিক একটা বাতি যখন জ্বলে তখন কি হয়? তার মানে কি, যখন তার মধ্যে কি হচ্ছে ইলেকট্রিক বা কারেন্ট, তাই তো, ইলেকট্রিক বা কারেন্ট যখন ওর মধ্যে পাঠানো হচ্ছে, এই যে শক্তিটা, বৈদ্যুতিক শক্তি যখন ওর মধ্যে পাঠানো হচ্ছে তখন কি হচ্ছে, ওই বাল্বটা কিন্তু আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তার মানে শক্তির যে রূপ বৈদ্যুতিক শক্তি ছিল, বাল্বটা যখন জ্বললো সে কিসে রূপান্তরিত হলো? আলোক শক্তিতে রূপান্তরিত হলো। এবং আলোক শক্তির সঙ্গে সঙ্গে সে কিন্তু তাপ শক্তি দিবে বৈদ্যুতিক বাল্বের ক্ষেত্রে। তাহলে শক্তির এই যে রূপান্তর, তারপরে ধরে নাও যে এই যে আমরা কথা বলছি, কিভাবে কথাটা বলছি, আমাদের গলার মধ্যে যে ভোকাল কোর্ড, এই যে একটা ষড়যন্ত্র, তাই না? এই যে ষড়যন্ত্রটা, এই ষড়যন্ত্রটা কিছু একটা কম্পন হয়। ষড়যন্ত্রের যে কম্পনটা, এই কম্পনটা কি হচ্ছে একটা মাধ্যমে বাইরে আসছে, একটা মাধ্যমে বাইরে আসছে, যেটা আমাদের কথা বলতে সাহায্য করতেছে, তাই না? এই কম্পনটা যখন কম্পন হচ্ছে তখন কি হচ্ছে, একটা মাধ্যম নিয়ে সে বাইরে আসছে। এই যে একটা শক্তি, এই শক্তি কি হচ্ছে একটা মাধ্যমে বাইরে বেরিয়ে আসে।
তখনই হচ্ছে আমাদের কথা আমরা বলতে পারছি। ওকে, তো এইভাবে শক্তির আরেকটি রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যে যান্ত্রিক শক্তি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্স এবং গুরুত্ব দিয়ে একটু আজকে বুঝতে হবে। এই যে যান্ত্রিক শক্তি, দেখো যান্ত্রিক শক্তি, ওকে, এখন এই যে যান্ত্রিক শক্তি, এটি কিন্তু শক্তির অ্যাকচুয়ালি একটি রূপ বা শক্তির রূপান্তর, এটা আমরা বলতে পারি যে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি দু ধরনের হয়ে থাকে, দুটো পদ্ধতিতে হয় যান্ত্রিক শক্তি। কি কি? একটা হচ্ছে বিভব শক্তি, যেটাকে বলা হয় বিভব, এই পার্টটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, বিভব শক্তি। এর আরেকটি নাম আছে যেটাকে বলা হয় স্থিতি শক্তি। স্থিতি স্থিতি শক্তি। এখন এই যে বিভব শক্তি বা স্থিতি শক্তি, এই স্থিতি শক্তিকে যেটাকে বলা হবে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এইটাকে অ্যাকচুয়ালি ইপি দ্বারা প্রকাশ করা হয়। এখন বিভব শক্তি বা স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি বা ইপি, স্থিতি শক্তিকে হচ্ছে ইপি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আর একটা হচ্ছে আমাদের গতি শক্তি। কি? গতি শক্তি। গতি শক্তি, ক্লিয়ার? এই গতি শক্তিকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি। কি বলা হয়? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু, এটাকে বলা হয় ইকে। ইকে দ্বারা এটাকে লেখা হয়। বিভব শক্তি বা স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি, যেটা হচ্ছে ইপি দ্বারা প্রকাশ করা হয়। আর একটা হচ্ছে গতি শক্তি বা কাইনেটিক এনার্জি, যেটাকে ইকে দ্বারা প্রকাশ করা হয়। এখন তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে এই যে স্থিতি শক্তির একটি সমীকরণ দেওয়া আছে, দেখবা স্থিতি শক্তি। এখন এই স্থিতি শক্তি যেহেতু আমরা জানি ই পি পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু এম জি এইচ, এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। আর একটা হচ্ছে গতি শক্তি, যেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এই দুটো জিনিস তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, কিন্তু আমাদের আজকে জানতে হবে যে এই পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু এম জি এইচ কিভাবে এলো, আর একটা গতি শক্তি যেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার কিভাবে এলো। এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে আজকে তোমাদের বুঝতে হবে। ওকে, দেখো এই অধ্যায়ের যদি বেশি কোশ্চেন থাকে, সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই দুটো কোশ্চেন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এই দুটো টপিকস এর উপর ডিপেন্ড করে তোমাদের 90% ম্যাথমেটিক্স করতে হবে। শুধু ক্লাস 9 এর জন্য না, বিভিন্ন ধরনের এক্সামের ক্ষেত্রে এই দুটো টপিকস এর উপরে ডিপেন্ড করে কোশ্চেন আসে। ক্লিয়ার? তাহলে আজকে একটু ভালোভাবে তোমাদের বুঝতে হবে। দেখো, এখন আমাদের এই স্থিতি শক্তি ইপি ইকুয়াল টু এমজিএইচ কিভাবে প্রমাণ করতে হবে বা কিভাবে এসেছে, এখন একটু বোঝো। মনে করো যে কোনো একটি বস্তু তার স্বাভাবিক অবস্থান থেকে অন্য একটি অবস্থানে নেওয়া হচ্ছে। এই একটা বস্তু মনে করো, এই বস্তুটা তার যে স্বাভাবিক অবস্থান এখানে ছিল, এই স্বাভাবিক অবস্থান থেকে অন্য একটি অবস্থানে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে এম ভরের একটি বস্তু কণাকে। কিভাবে নেওয়া হলো? কোনো একটি বস্তু কণাকে বা এম ভরের একটি বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা তোমাকে এখানে দিতে হবে। ওকে, যে এম ভরের একটি বস্তু কণাকে তার স্বাভাবিক অবস্থান থেকে, ওকে, এইচ উচ্চতায় অভিকর্ষ বলের বিরুদ্ধে নেওয়া হয়েছে, কোন একটি অবস্থানে নেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে যদি অভিকর্ষ ত্বরণ জি হয়,
অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, তাহলে এই বস্তুটার অ্যাকচুয়ালি কৃতকার্য কত? এই বস্তুটার অ্যাকচুয়ালি কৃতকার্য কত? তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব বস্তুর কৃতকার্য, অতএব বস্তুর কৃতকার্য, অতএব বস্তুর কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু, আমরা কি জানি কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু কি? বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, তাই না? বল ইন্টু সরণ, তার মানে কি বস্তুর কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু বল ইন্টু সরণ, আমরা জেনে গেছি। ক্লিয়ার এতটুকু? এখন দেখো, বল মানে আমরা কি জানি? বল মানে আমরা কি জানি? মনে পড়ে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি শিখেছি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা শিখেছি যে বল সমান সমান কি হয়? বল যেটা হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হতো ইকুয়াল টু ভর ইন্টু, ভর মানে হচ্ছে এম, ইন্টু ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে এফ, তাই তো? ত্বরণ মানে এফ, তার মানে কি পি ইকুয়াল টু এম এফ। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ ছিল, যে বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে এক্ষেত্রে বলের জায়গাতে আমরা কি লিখতে পারি? বস্তুর ভর, বস্তুর ভর তো এম ধরেছি, ইন্টু এই যে ত্বরণ, এখানে ত্বরণ বলতে কিন্তু এই ত্বরণ না, এই ত্বরণ না, এখানে ত্বরণ বলতে যে এই যে অভিকর্ষ ত্বরণ, এই যে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বলের বিরুদ্ধে যেহেতু ওঠানো হয়েছে বস্তুটিকে, সেহেতু অভিকর্ষ ত্বরণ এই জি, এই জিটা হচ্ছে এখানে অভিকর্ষ ত্বরণ। ওকে, তাহলে ত্বরণ বলতে এখানে অভিকর্ষ ত্বরণকে বোঝাতো হলো। কেন হলো? কারণ অভিকর্ষ বলের বিরুদ্ধে আমরা নিয়েছি বস্তুটিকে। আর সরণ, সরণ মানে কি? যে দূরত্বটা অতিক্রম করেছে, বা যতটা দূরত্ব ও কতটা হাইটে আছে, এই উচ্চতা আছে, এটাই হচ্ছে সরণ। তার মানে এম জি এইচ, এম জি এইচ, বস্তুর কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু এম জি এইচ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে আজকে, তাই না? তবে এখান থেকে আর একটা কন্ডিশন আমাদের একটু বুঝতে হবে। কি কন্ডিশনটা? দেখো, কন্ডিশনটা হলো, আমরা জানি যে কোনো বস্তুর ভর, কোনো বস্তুর ভর এবং কোনো স্থানের যে অভিকর্ষ ত্বরণ, এই ত্বরণটা কি হয়? সবসময় ধ্রুবক হয়, তাই না? খেয়াল করো, খেয়াল করো এবার, বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণ, তার মানে এই যে বস্তুর ভর আর অভিকর্ষ ত্বরণ, এই দুটো যদি ধ্রুবক হয়, তাহলে আমরা ডাব্লু কি পাচ্ছি? প্রপোর্শনাল টু এইচ। তার মানে কি ডাব্লু সমানুপাতিক এইচ, অর্থাৎ কোন একটি বস্তু কণাকে যত উপরে ওঠানো যাবে তার কৃতকার্য ততটাই হবে। এইটাকে যত উপরে ওঠাবো আমরা, এর কৃতকার্য ততই হবে। এই বস্তুটা কণাকে যতটা নিচে নামাবো, এর কৃতকার্যটা ততটাই নিচে নামবে। বোঝা গেল? তার মানে যত নিচে নামাবো, ঠিক তত মানে যতটা পরিমাণ আমরা নিচে নামাচ্ছি ততটা পরিমাণের কৃতকার্য হবে, আবার যতটা পরিমাণ উপরে ওঠাবো বস্তু কণাকে ততটা পরিমাণের কৃতকার্য হবে। বোঝা গেল? মানে দুটোর ক্ষেত্রে সেম, যতটা উঠাবো ততটা হবে, আবার যতটা নামাবো বা যতটা কমাবো ততটাই হবে, দুটো সেম হবে। বোঝা গেল? এই ক্ষেত্রে স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে। ক্লিয়ার? এইবার আসি আমরা একটু গতি শক্তি বা কাইনেটিক এনার্জির ক্ষেত্রে। দেখো, গতি শক্তি আমরা তো একটা অভিকর্ষ বলের বিরুদ্ধে নিয়েছি, কোন একটা বস্তু কণাকে উঠিয়েছি, তাই না? কিন্তু এখন এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে না নিয়ে যদি আমরা সরাসরি একটু অনুভূমিক ভাবে বা অনুভূমিক তলে যদি নিই, তাহলে সেক্ষেত্রে কি বোঝাচ্ছে? দেখো, সেক্ষেত্রে আমাদের কৃতকার্য কি আসছে। এইবার মনে করো যে এম ভরের একটা বস্তু কণা আছে। এই বস্তু কণাটা সমত্বরণ নিয়ে, ওকে, সমত্বরণ নিয়ে, মনে করো সমত্বরণ নিয়ে, এম ভরের একটি বস্তু কণা সমত্বরণ নিয়ে বা ত্বরণ নিয়ে তার অন্তিম বেগ যদি ভি হয়, অন্তিম বেগ যদি ভি হয়, চলছে এম ভরের একটি বস্তু কণা সমত্বরণ নিয়ে চলছে, এবং চলার পরে যদি তার অন্তিম বেগ ভি হয়, আর যদি সরণ এস হয়, সরণ যদি এস হয়, তাহলে সেক্ষেত্রে এই বস্তুর কৃতকার্য কত হবে? তাহলে এক্ষেত্রে বস্তুর কৃতকার্য ইকুয়াল টু কি? বস্তুর কৃতকার্য ডাব্লু হবে, বস্তুর কৃতকার্য হচ্ছে ডাব্লু। এখন এই ডাব্লুটাই কিন্তু আমাদের
এই যে এই কৃতকার্য কিন্তু অ্যাকচুয়ালি এক্ষেত্রে কিন্তু আমাদের পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। এই কৃতকার্যটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি। তাহলে এই ক্ষেত্রে এর কাইনেটিক এনার্জি, এর যে কৃতকার্য সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে এইটা ইকুয়াল টু আমরা কি, হ্যাঁ, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু লিখতে পারি না? কাইনেটিক এনার্জি তার মানে কৃতকার্য মানে কাইনেটিক এনার্জি। তার মানে কি এক্ষেত্রে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, তাই না? এবার বল মানে তো প্রথমেই আমরা জেনেছি, বল মানে আমরা যে ভর ইন্টু ত্বরণ। তাহলে এক্ষেত্রে ভর তো এম আর ত্বরণ তো এফ আছেই, তাহলে এম ইন্টু এফ হয়ে গেল। আর সরণ কি, সরণ এস ধরেছি, হয়ে গেল। তার মানে এই যে ই কে কাইনেটিক এনার্জি, ই কে ইকুয়াল টু এম এফ এস, এম এফ এস। এইটা যদি এবার আমরা ডট 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 দিয়ে একটু 1 নাম্বার সমীকরণ হিসাবে রাখি। ওকে, দেখো এইবার আর একটা জিনিস এখানে বুঝতে হবে। যখন একটা বস্তু কণা সমত্বরণ নিয়ে বা ত্বরণ নিয়ে চলতে চলতে তার অন্তিম গতিবেগ যদি ভি হয়, তার মানে কি, তার মানে কি এই বস্তুটি প্রাথমিক গতিবেগ ছিল, প্রাথমিক গতিবেগ ইউ, প্রাথমিক গতিবেগ ইউ ছিল, এবং এই ইউ এর মান হচ্ছে তখন 0। শুরুতে, শুরুতে মানে হচ্ছে প্রাথমিক বেগ। তাহলে প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে কি দেখো আমরা কি জানি, আমরা জানি না একটা সমীকরণ যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2fs। এই যে একটা সমীকরণ, এই সমীকরণটা আমরা জানি, তাই না? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2fs, এই যে সমীকরণ, এই সমীকরণটা যদি আমরা ওই দিকের পদগুলি আগে লিখি, 2fs ইকুয়াল টু ভি স্কয়ার যদি এইভাবে রাখি, যেহেতু ইউ ইকুয়াল টু 0, প্রাথমিক তার গতিবেগ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এটা 0 হয়ে গেল, প্লাস 2fs ইকুয়াল টু ভি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2fs ইকুয়াল টু ভি স্কয়ার হচ্ছে, তাহলে fs ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2 হচ্ছে, ভি স্কয়ার বাই 2, fs ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2। তাহলে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি না 1/2 মানে হাফ ভি স্কয়ার। এটা ডট ডট দিয়ে যদি আমরা একটু 2 নং হিসাবে রাখি, কোনো অসুবিধা আছে কি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এখন দেখো আমরা কি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এম এফ এস যদি জানি, আর এইখানে এফ এস যদি সমান সমান হাফ ভি স্কয়ার জানি, তাহলে এই 2 নং সমীকরণে এফ এস এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে একটু পুট করি, তাহলে কি এসে দাঁড়াচ্ছে, দেখো এখানে কি এসে দাঁড়াচ্ছে, এখানে কিন্তু আমাদের এসে দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি এই যে ই কে ইকুয়াল টু কি ছিল, এম এফ এস দাঁড়াচ্ছে। তাহলে এম তো থাকবেই, আর এফ এস মানে হচ্ছে এই যে এফ এস মানে আমাদের হাফ, হাফ ভি স্কয়ার। তাহলে এম থাকবে এর সাথে হাফ ভি স্কয়ার। তার মানে কাইনেটিক এনার্জি, এই যে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ, এমটাকে আগে রাখি তারপর ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম ভি স্কয়ার, এটা ছিল হচ্ছে আমাদের আজকের প্রমাণ করার মেন উদ্দেশ্য। বোঝা গেল? এখন এখান থেকে যদি আমরা আরেকটু জিনিস চিন্তা করি, এই যে হাফ, এই যে সংখ্যাটা, এই সংখ্যা এবং বস্তুর ভর কি জানি ধ্রুবক। এটা যদি ধ্রুবক হয়, তাহলে এই যে কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু কি হচ্ছে, ভি স্কয়ার হচ্ছে না? কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু ভি স্কয়ার, তার মানে কাইনেটিক এনার্জি সমানুপাতিক ভি স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে কোন বস্তুর গতিবেগ, কোন বস্তুর দেখো এটার ক্ষেত্রে কিন্তু যতটা উপরে উঠিয়েছে বা যতটা নিয়েছি ততটা কৃতকার্য হয়েছে, যতটা কমিয়েছি ততটা কৃতকার্য কমেছে, যতটা বাড়িয়েছি ততটা বেড়েছে, যতটা কমিয়েছি ততটা কমিয়েছে, দুটোই সেম। কিন্তু এই ক্ষেত্রে যদি কোনো বস্তু কণার গতিবেগ, ভি মিন্স গতিবেগ, ভেলোসিটি, তার গতিবেগ যদি 2 হয়, তার মানে ভি ইকুয়াল টু যদি 2 হয়, বুঝো কিন্তু ভি ইকুয়াল টু যদি 2 হয়, এই ভি এর মান যদি 2 হয়, তাহলে এটা তো স্কয়ার আছে, তাহলে স্কয়ার হবে না, 2 দুগুণা 4। তার মানে কোনো বস্তু কণার গতিবেগ যদি 2 হয়, এর কিন্তু কাইনেটিক এনার্জি বা গতিশক্তি 4 গুণ হবে, কারণ স্কয়ার আছে, 4 গুণ হবে। ওকে, 4 গুণ হবে। এইবার ভি যদি 3 হয়, তাহলে এর কাইনেটিক এনার্জি কত হবে, 3 এর স্কয়ার করো, 3 এর স্কয়ার ইকুয়াল টু 9 গুণ হবে, তার মানে এর গতিশক্তি 9 গুণ হবে। যদি ভি, যদি ভি ভি ইকুয়াল টু 4 হয়, তাহলে এর স্কয়ার করো, গতিশক্তি 4 4 16। বোঝা গেল? তার মানে কোনো বস্তু কণার গতি বেগ যদি 4 হয়,
তাহলে সেই বস্তুকণার গতি শক্তি হবে 16। 16 কি হবে, এটা গুণ দিতে হবে, 16 গুণ হবে। বোঝা গেল? এটা 4 হলে এটা 16 গুণ হবে, মানে ওটা 4 গুণ হলে এটা 16 গুণ, এটা 3 গুণ হলে এটা হবে 9 গুণ। এইভাবে কিন্তু হিসাবটা আসে। গতিবেগ 2 গুণ হলে গতি শক্তি হবে 4 গুণ, গতিবেগ 3 গুণ হলে গতি শক্তি হবে 9 গুণ, গতিবেগ 4 গুণ হলে গতি শক্তি হবে 16 গুণ। গতিবেগ যদি 5 গুণ হয় তাহলে গতি শক্তি হবে 5 5 25 গুণ। বোঝা গেল? কারণ তার স্কোয়ার আছে। এবার বলো তোমাদের কাদের কোথায় অসুবিধা আছে। আশা করি তোমাদের এই কার্যক্ষমতা এবং শক্তি নিয়ে যদি তোমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আজকের যে ক্লাসটা, এই 3টে ক্লাস দেখো, এই চ্যাপ্টারের তোমাদের যেখান থেকে যে ধরনেরই কোশ্চেন করুক না কেন, যে টপিকস এর উপরই করুক না কেন, আমি যেভাবে বেসিক গুলা করিয়েছি যদি দেখো, আমার মনে হয় না যে কেউ কোথাও আটকাবা। ওকে, তাহলে এই 3টা পার্ট তোমরা একটু ক্লিয়ার করো, সুন্দরভাবে প্র্যাকটিস করো, রিভাইজ করো, বোঝো, পড়ো, মুখস্থ করো। আমি আবার আসবো তোমাদের পরবর্তী পার্টে এই অধ্যায়েরই অঙ্কের গাণিতিক সমস্যা নিয়ে আমি আরেকটি ক্লাস করাবো। ওকে, তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার